আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা তামাদি আইন নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের দুটি ক্লাস হয়েছে। আপনারা নিশ্চয়ই পূর্বের দুটি ক্লাস দেখেছেন, না দেখলে আমাদের মিস্টেক ল একাডেমি চ্যানেল থেকে ক্লাস দুটি দেখে নেবেন। আশা করছি উপকার হবে। আর আমাদের একটা অনলাইন ব্যাচ চলমান আছে, রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 3 দিন। আমরা খুব সামান্য টাকায় কোর্স ফিটা নিচ্ছি। যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা হতাশ করব না, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করব। তো আর দেরি না করি, 15 তারিখের মধ্যে আমাদের একটা একদম ফ্রিতে বলা যায় আমরা এডমিশন নিচ্ছি। দ্রুত যোগাযোগ করুন। আজকে আমরা আলোচনা করব, গত ক্লাসে আমরা 5 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা 6 থেকে 8 ধারা বা এর পরবর্তী দেখি কতদূর পারা যায়, অ্যাটলিস্ট 10 ধারা পর্যন্ত আজকে আলোচনা করব। আমরা এখন দেখি লিগ্যাল ডিজেবিলিটি, অর্থাৎ আইনগত অপারগতা বলতে কি বোঝায়। যে তামাদি আইনের 6, 7, 8 এবং 9 ধারার আইনগত অপারগতার নিয়ম বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে, সে যদি উক্ত সময় মামলা করতে আইনগতভাবে অপারগ থাকে, তাহলে তার মামলা করার তামাদির মেয়াদ কিভাবে গণনা করতে হবে তা 6 থেকে 9 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 6, ধারা 6, ধারা 7 যে সকল বিধান আলোচনা করা হয়েছে তার ব্যতিক্রম হচ্ছে 8 ধারা। ধারা 8 উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 8 ধারার বিধান সাপেক্ষে 6 ধারা এবং 7 ধারা ব্যাখ্যা করতে হবে। দেখেন, আমরা একটু 6 ধারাকার বিষয়বস্তুটা একটু দেখার চেষ্টা করি। আশা করছি আমাদের কথাগুলো শুনছেন। ধারা 6, আইনগত অপারগতা, লিগাল ডিসেবিলিটি। এখানে তামাদি আইনের 6 ধারা অনুযায়ী 3টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। এটাকে আমরা মনে রাখার জন্য উজান ব্যবহার করতে পারি। উজান, তাইলে রস্বউ দিয়ে আমরা উন্মাদ বলতে পারি। তারপরে হলে আমরা বরিকার্য দিয়ে জড়বুদ্ধি বলতে পারি, দন্তান্ন দিয়ে আমরা নাবালক বলতে পারি। তাহলে আমরা উন্মাদ, জড়বুদ্ধি এবং নাবালক, আশা করছি মনে থাকবে বিষয়টা। এরপর দেখেন, যে ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য। 6 ধারার বিধান শুধুমাত্র মোকদ্দমা অর্থাৎ সুট কার্যক্রমে বা ডিক্রি জারির আবেদনে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমরা ক্লাসে দেখিয়েছি কোন ধারাগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমরা সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের যারা প্রাইভেট ক্লাসে ভর্তি আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা। যে ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য না, 6 ধারা আপিল, রিভিউ, রিভিশন, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনগত অপরাধ হয়, তাহলে আপিল দায়েরের তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে না। মাইন্ড দিচ্ছি, তামাদি আইনের 6 থেকে 8 ধারা কোন নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে মামলার বাদী হয়, অর্থাৎ সে যদি মামলা দায়ের করে বা ডিক্রি জারির আবেদন করে, কিন্তু সে যদি বিবাদী হয়, তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য না। সে যদি বিবাদী হয়, তার বিরুদ্ধে 6 থেকে 8 ধারার বিধান প্রযোজ্য না। এই ক্ষেত্রে তামাদি আইনের নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট দিনগুলোতে 6-এর সাথে একটা 17-র একটা কানেকশন আছে, সেটা আমরা বলবো। যে 17তে বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল হলে বিস্তারিত আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরের তামাদের মেয়াদ গণনা শুরু হবে। মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয়, উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদের মেয়াদ গণনা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা বা নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি তার অবসান হবে তখন থেকে। দি লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারার বর্ণিত বৈধ অপারগতা সুবিধা মামলা দায়ের সহ অন্য ক্ষেত্রে নেওয়া যাবে।
তাহলে কি বলতেছে, দি লিমিটেশন অ্যাক্ট 1908 ছয় ধারা বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়েরের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে, অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে আমাকে প্রশ্ন করেছি। তাহলে অন্য হলো জারির আবেদনে করা যাবে, শুধু অন্য ক্ষেত্রে করা যাবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, একদম ইজি। জাস্ট শুধু আপনারা বিষয়গুলো বুঝে বুঝে আনসার করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, জেট নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে, তা আমাদের মেয়াদ গণনা শুরু হবে কখন, সে সে শুরু হবে জেটের নাবালকত্বের অবসান হলে। এরপরের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি, 3 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনছেন। তামাদি আইনের কোন ধারার আইনত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? তাইলে আমরা দেখব 6 ধারা, 7 ধারা, 8 ধারা, 9 ধারাগুলোতেই কি হয়েছে, আপনার তামাদি আইনের আইনগত অপারগতার বিধানসমূহ আলোচনা করা হয়েছে। মাইন্ড ইট, 6, 7, 8, 9 এই 4টা ধারাতে। আমরা পরের প্রশ্নে চলে যাই। ব্রেকটা পড়লাম না, ধারা 7-এ চলে যাই। ধারা 7-এ কি বলতেছে, যে একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা, মাত্র একজনের অপারগতা হলে কি হবে, বাদী আছে একাধিক এবং একজন অপারগ হইলে কি হবে। দেখেন, যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয়, ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, এবং তাদের সকলেই আইনত অক্ষম হলে তাদের কারো বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। এটা তো সহজ কথা, বুঝতে পেরেছেন। কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনতভাবে সক্ষম বা সুস্থ, সে সকল ক্ষেত্রে তামাদের মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে কিনা তা নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবে। বিষয় আছে 2টা। যেমন, যে সকল ব্যক্তি আইনতভাবে অপারগ তাদের সম্মতি ছাড়া, যে ব্যক্তি আইনতভাবে অপারগ নন সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদের মেয়াদ অতিবাহিত হবে। সহজ কথা, দায়িত্ব নিতে পেরেছে উনি, তামাদের মেয়াদ অতিবাহিত হবে। কিন্তু আইনতভাবে সক্ষম ব্যক্তি যদি আইনত অপরাধ ব্যক্তিদের সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে না পারলে তাদের কারোর বিরুদ্ধে আমাদের মেয়াদ অতিবাহিত হবে না। মাইন্ড ইট। আশা করছি বুঝতে পেরেছি। বাকি কথা আমরা ক্লাসে আলোচনা করবো আর। ওকে, আমরা পরের স্টেপ দেখি। কি বলতেছে, তামাদি আইনের ড্যাশ ধারায় আইনত অপরাগতার সংজ্ঞা করা হয়েছে। এটা কোন ধারাতে আমাদের তামাদি আইনের অপরাগতার সংজ্ঞা করা হয়েছে? আমরা দেখতেছি হলো, সরি, আমরা দেখতেছি ধারা 6-এ লিগ্যাল ডিসেবিলিটির সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে তামাদি আইনের 6 ধারার মোট কয়টি আইনত অপারগতা আছে? আমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছি 3টি আইনত অপারগতা আছে। যদিও আমাদের পেজিটা একটু সমস্যা, আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই জায়গাটা। আমরা আহ বাকিটা আপনারা বই থেকে দেখে নিবেন। আমরা পরের প্রশ্নে দেখি, কথা বলার চেষ্টা করি। সরি, হ্যাঁ, কোনো মামলা চলমান থাকা অবস্থায় বাদী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ছিল, মামলার ডিগ্রি হওয়ার পর বাদী উন্মাদ হয়ে যায়, মামলার ডিগ্রি বিরুদ্ধে আপিল করা তাদের মেয়াদ। তাহলে আমরা দেখতে যাচ্ছি, যেহেতু আপিলের ক্ষেত্রে 6 ধারা পরের জন্য, তাহলে আমাদের মেয়াদ স্থগিত থাকবে না। 1 নম্বর কথাবার্তা, আপিলের জন্য নির্ধারিত সময়ে আপিল না করলে আপিল খারিজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোন ধারাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমার 6 ধারা শুধুমাত্র কিসের জন্য প্রযোজ্য, মামলা এবং মূল মামলা এবং ডিক্রির জন্য, ডিক্রি জারির জন্য প্রযোজ্য। তাইলে আমার আপিল বা আদার্স কোনো জায়গাতেই আমার 6 ধারা প্রযোজ্য হবে না, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা 10 মিনিট প্রশ্নে চলে যাই। নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা। যেমন, করিম নাবালক থাকাকালে একটা নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা
কি করছে, নাবালক থাকাকালীন নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে, এটা মামলা। পরে করিমের মামলা দায়েরের তামাদের মেয়াদ শুরু হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কখন শুরু হবে? আপনার আহ ওনার উনি করিম সাবালক হওয়ার পর থেকে, এবং করিম নাবালকত্বের অবসান হওয়ার পরে তার মামলার অধিকারটা শুরু হবে। আশা করছি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। খাদিজা নাবালক থাকাকালে একটি মামলা দায়ের করার অধিকার লাভ করে। এই অধিকার অর্জনের পর নাবালক থাকাকালে সে উন্মাদ হয়ে যায়। খাদিজা এর মামলা দায়ের করা আমাদের মেয়াদ গণনা শুরু হবে তার নাবালকত্ব বা উন্মাদনা অবসানের তারিখ থেকে। আশা করছি বিষয়গুলো সহজ, এগুলো পারবেন। আপনারা মেইন টপিকটা যদি বুঝে যান তাহলে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি আশা করছি। দেখেন, 12 নং প্রশ্নটা দেখেন। গণেশ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে এবং সাবালক হওয়ার পূর্বে গণেশ মারা যায় এবং তার নাবালক সন্তান আপনার যে আছে উনি উত্তরাধিকারী হয়। তার ক্ষেত্রে গণনা কখন শুরু হবে? নিশ্চয়ই উনিও কি করবে, নিশ্চয়ই উনিও এই যে গয়ের সাবালকত্ব হওয়ার তারিখ থেকেই তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে। আশা করছি বিষয়গুলো ইজি আপনারা বুঝতে পারতেছেন। আমরা কি আর প্রসিড করবো সামনে? আমরা আর একটু দেখার চেষ্টা করি। আমরা ব্যতিক্রম 8 ধারাটা একটু দেখার চেষ্টা করি, দেখা যাক। পাশে থাকুন। স্পেশাল এক্সেপশন কোনটা আছে? 6-7 ধারার আইনত অপরাগতার ব্যতিক্রম আমরা একটু আগে বলেছিলাম 8 ধারা। 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম 6-7 ধারার উল্লেখিত আইনত অক্ষমতার বিশ্লেষণ করতে হবে এবং 6-7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবেন। যেমন অগ্রহয়ের অধিকার বলবতের করণের মামলায়, এটা মাথায় রাখতে হবে। যেটা আপনার অগ্রহয়ের মামলার ক্ষেত্রে প্রিএমশন আমরা বলি, যে প্রিএমশনের মামলার ক্ষেত্রে আপনার 6-7 ধারার বিধানটা প্রযোজ্য হবে না, অর্থাৎ অগ্রহয়ের মামলার ক্ষেত্রে কোনো সুযোগ পাবে না। অগ্রহয়ের মামলা 1 বছর, 1 বছরের মধ্যেই মামলা করতে হয়, সেটাই করতে হবে। এরপরে হলো আইনত অপারগতা অবসান হওয়ার তারিখ থেকে আইনত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময়ে আমাদের মেয়াদ থাকবে না। এখানে বলতেছে যে আপনাকে আপনার যদি এই 3টা বিষয় থাকে, অর্থাৎ আপনি উন্মাদ থাকেন, আপনি যদি জড়বর্তী থাকেন, নাবালক থাকেন, তাহলে আপনার যখন এই অক্ষমতাগুলো অবসান হবে আপনি সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। তবে এখানে কথা আছে, সেটা হলো আপনার মূল মামলার মেয়াদ কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। আপনি একটা মামলার মেয়াদ আছে মাত্র 6 মাস, আপনি এখানে 3 বছর পাবেন না, আপনি এখানে 6 বছরে পাবেন। আবার আপনার দেখা যাচ্ছে যে একটা মামলার মেয়াদ আছে, মেয়াদ হলো 20 বছর, আপনি 12 বছর পরে আপনি আপনার অক্ষমতা দূর হয়ে গেল, এক্ষেত্রে আবার আপনি পুরোটাই পাবেন, 8 বছরে পাবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে অগ্রকের মামলা করার তামাদি। দেখেন, তামাদি আইন 1908-এর 10 অনুচ্ছেদ অনুসারে অগ্রকের মোকদ্দমা দায়ের করার তামাদের মেয়াদ হচ্ছে 1 বছর। যখন ক্রেতা উক্ত সম্পত্তি দখল গ্রহণ করে 1 বছর, সেক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুতে বাস্তবিক দখল স্বীকার করে না, সেক্ষেত্রে বিক্রয় দলিলটি যখন নিবন্ধন করা হয়েছিল তখন 1 বছরের মধ্যে ব্রোকের মোকদ্দমা করতে হবে। যদি বিক্রয় দলিল বাস্তবিক দখল স্বীকার না করা হয়, যদি বিক্রয় দলিলটি নিবন্ধিত না হয়, উক্ত অগ্রকের মোকদ্দমা দায়ের করতে হবে 6 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের মেয়াদ আহ আপনার 1908-এর 120 অনুচ্ছেদ। যে ক্ষেত্রে অগ্রক্রয়ধারী একজন আইনতভাবে অক্ষম নাবালক, উক্ত ক্ষেত্রে অগ্রকের অধিকার তার অভিভাবক দাবি করতে পারে, কিন্তু মোকদ্দমাটি উপরে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হবে এবং অগ্রকরধারী আইনতভাবে অক্ষম একজন নাবালক বা 8 ধারা অনুসারে আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে না। আইনত অক্ষম থাকার কারণে যদি উল্লেখিত সময়ের মধ্যে অগ্রকের মোকদ্দমা দায়ের না করা হয় তাহলে মোকদ্দমাটি খারিজ হবে, কারণ অগ্রক্রয়ের ক্ষেত্রে তামাদি আইনের এই 6-7 ধারার বিধানটা প্রযোজ্য হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে 6-7 ধারার বিধান প্রযোজ্য হবে না, 3 বছরের বেশি সময় আমাদের মেয়াদ থাকবে না। আমরা একটু আগে বলেছিলাম যে 8 ধারার বিধান করা হয়েছে যে আইনত অপারগতা অবসান হওয়ার থেকে আইনত অক্ষম
ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময় তামাদের মেয়াদ থাকবে না। এই সময়ের মধ্যে যে কোনো সময় মোকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। সুতরাং 8 ধারা অনুসারে 3 বছর গণনা শুরু হবে আইনত অক্ষমতার অবসান হওয়ার পর থেকে। আইনত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকে, সুতরাং যখন আইনত অক্ষমতার অবসান হবে তখন থেকে আইনত অক্ষম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তখন থেকে 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে, অন্যথায় মোকদ্দমাটি খারিজ হয়ে যাবে। ওকে, দেখেন 8 ধারা বুঝতে হলে 3টি বিষয় মনে রাখতে হবে। তো তামাদি আইনের তফসিলে কোনো মামলা দায়ের তামাদির মেয়াদ কত উল্লেখ আছে, বাদী কত বৎসর আইনত অপরাধ ছিল, এবং আইনত অপারগতার অবসান হওয়ার পর মামলা দায়েরের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ অবশিষ্ট আছে কিনা, এই 3টা বিষয় আপনাকে দেখে আপনি হিসাব করবেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে হিসাবটা আরেকবার বলি, যদিও এটা আমি মুখে বলেছি, এখানে হিসাবটা করে দেওয়া আছে, আমি বলতেছি। দেখেন, বংশগত পদ লাভের মামলা আহ তামাদি হচ্ছে 12 বছর, তফসিল উল্লেখিত মেয়াদ হচ্ছে 12 বছর, সে আইনগত অপরাধ ছিল 11 বছর, তার হাতে সময় আছে হলো 1 বছর। তাহলে সে আহ, আরো কয় বছর সময় পাবে? 1 বছর তো হাতেই আছে, আরো 2 বছর সময় পাবে। অর্থাৎ 8 ধারার বিধান অনুযায়ী 2 বছর সময় বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর করতে পারে। অর্থাৎ টোটাল সে আরো 2 বছর পাবে, হাতে আছে 1 বছর, টোটাল 3 বছর হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। দখল পুনরুদ্ধারের মামলায় মেয়াদ হচ্ছে হলো 6 মাস। তাহলে সে আইনগত অপরাধ ছিল 8 বছর, তাইলে সে তার হাতে কোনো অবশিষ্ট সময় নাই। অর্থাৎ সে তার মূল মামলার মেয়াদ ছিল 6 মাস। অর্থাৎ সে এখানে 3 বছর সময়, আদালত সর্বোচ্চ 3 বছর সময় বাড়াতে পারে, তবে আইনগত দখল পুনরুদ্ধারের সময় নাই আদালত সর্বোচ্চ, এখানে উনি সর্বোচ্চ সময় পাবে হলো মাত্র 6 মাস, এর বেশি পাবে না। এরপরে হলো বন্ধক উদ্ধারের মামলায় 60 বছর। আর এক্ষেত্রে হলো তার অপরাধ ছিল 14 বছর, হাতে সময় আছে 46 বছর, উনি পুরো সময়টাই পাবে। এই হলো কথাবার্তা। যদি অবশিষ্ট কোনো মেয়াদ না থাকে, অবশিষ্ট মেয়াদ 3 বছরের কম থাকে, তাহলে 6-7 ধারার আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আদালত তামাদি মেয়াদ বাড়িয়ে 3 বছর পর্যন্ত করতে পারবে। আমরা দেখি আরেকটু, আমরা দেখার চেষ্টা করি যে আরো অবশিষ্ট 3 বছরের বেশি থাকলে 6-7 ধারার আবেদন করার প্রয়োজন নেই, কারণ আপনার তো 3 বছরের বেশি সময় অবশিষ্ট আছে, তাহলে 3 বছরের বেশি থাকলে আদালত আর সময় বাড়াবে না। উদাহরণটা চলে যায়। উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে আহ তামাদি আইনের প্রথম তফসিলে 24 অনুচ্ছেদ অনুযায়ী বংশগত পদ লাভের জন্য মামলা দায়ের করা তামাদের মেয়াদ হলো 12 বছর। করিম নাবালক থাকা অবস্থায় বংশগত পদ লাভের মামলা দায়ের করার অধিকার অর্জন করে এবং 11 বছর পর সে সাবালক হয়। করিম মামলা করার অবশিষ্ট 1 বছর সময় পাবে, কিন্তু যেহেতু করিম নাবালক ছিল সেহেতু 8 ধারা সে তার নাবালকত্ব অবসান হওয়ার থেকে 3 বছরের মধ্যে সে মামলা দায়ের করতে পারবে। তাহলে আহ, সে যদি 11 বছর হয়, হাতে আছে 1 বছর, আরো পাবে 2 বছর, টোটাল পাবে 3 বছর। 2 নং উদাহরণ দেখেন, 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অবশিষ্ট সময় নাই, তাই আদালত 3 বছর সময় বাড়াতে পারে। যদি অবশিষ্ট সময় না থাকে তাহলে 3 বছরের মধ্যে সে মামলা দায়ের করার অধিকার। এরপরে আমরা পরের উদাহরণটাতে দেখি যে এখানে 3 নং উদাহরণ অবশিষ্ট সময় 46 বছর আসে, তাহলে উনি পুরোটাই পাবে। এখানে 3 বছরের দরকার কি, উনি 46 বছরই পাবে, সেটাই ওনার ওনার অধিকার। অসুবিধা নাই, উনি 46 বছরের মধ্যে মামলা করতে পারবে। তাহলে যেটা বেশি থাকবে সেটা বেশি নিবেই, কম থাকলে যোগ হবে, এবং মূল মামলার সময় না থাকলে সেক্ষেত্রে ওই টোটাল সময়টাই পাবে। 6 মাস 1 বছর যদি থাকে সেটাই পাবে। আমাদের আইনের 9 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে একবার আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপারগতা অক্ষমতা তাকে বন্ধ করতে পারে না। আমরা 9 ধারার বিষয়টা বলেছি, একবার শুরু হলে সেটা চলতে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আমরা এখন বিগত সালে কি প্রশ্ন আসছে সেটা পরে আমরা আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থেকেছেন, আর একটু সময় থাকেন,
যে মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন? 3 বছর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে দেখেন। পরের প্রশ্ন বলতেছে আপনার আইনগত অক্ষমতার বিশেষ ব্যতিক্রম, অর্থাৎ 1908-এর কোন ধারার বিধান? একটি হলো 8 ধারার বিধান, হলো বিশেষ ব্যতিক্রম হচ্ছে 8 ধারার বিধান। আমরা একটা ইংলিশ প্রশ্ন দেখি। দেখেন, where where once time has begun to run, no subsequent disability in or inability to so stops it, the limitation act এটা কোন ধারায় বলা আছে? এটা 9 ধারায় বলা আছে, অর্থাৎ এটা শুরু হয়ে গেলে পরবর্তীতে আর বন্ধ করতে পারবে না। সময়ের অবিরাম চলন তামাদি আইনের আমরা বুঝে গেছি 9 ধারাতে বলা আছে। এরপরের প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। 4 নং প্রশ্ন দেখেন। 4 নং প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে অপারগতার বিধানটা প্রযোজ্য হবে না? আমরা একটু আগে দেখেছি অগ্রগের মামলার ক্ষেত্রে অপারগতার বিধানটা প্রযোজ্য হবে না। নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি আইনের 6-7 ধারার আইনত অপারগতার বিধান প্রযোজ্য হবে না? আমরা বুঝে গেছি আপনার হলো অপরাধের মোকদ্দমায় আপিলের ক্ষেত্রে। আমরা 6-7 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় বলেছি? আমরা 6-7 ধারা বলেছি যে এটা শুধু আপনার মামলা এবং লিখ জারির ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো আমরা এটা ক্লাসে আলোচনা করেছিলাম কোন ধারাগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটার আলোকেও আপনারা বিষয়টা বুঝতে পারবেন। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইনত অপরাগতার বিধান প্রযোজ্য হবে না? অর্থ আদায়ের মোকদ্দমায় অপরাগতার অবসানের 3 বছর পর যদি মামলা করলে, আইনত অপরাগতা শেষ হওয়ার পর কত বছরের বেশি সময় থাকবে না? আমরা বলেছি 3 বছরের বেশি সময় থাকবে না। আইনত অপরাগতা শেষ হওয়ার 3 বছরের পর মামলা দায়ের করলে উক্ত মামলা কি হবে? মামলাটা খারিজ হয়ে যাবে। একদম ইজি। আপনারা শুধুমাত্র পড়াশোনা করুন, আপনাদের স্বপ্ন পূরণ হবে, আপনারা আইনজীবী হইতে পারবেন। আইনত অপরাগতা অবসানের পর সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা করতে হবে? ওই যে 3 বছরের মধ্যে। আইনত অপারগতার ক্ষেত্রে কোন সময়ের মধ্যে অবশ্যই মোকদ্দমা করতে হবে? ওই যে 3 বছরের মধ্যে আপনার কি করতে হবে? আপনার আইনত অবসান হওয়ার 3 বছরের মধ্যে বা আইনতভাবে অক্ষম ব্যক্তির মৃত্যু 3 বছরের মধ্যেই তাকে মামলাটা করতে হবে। এরপরে হলো করিম নাবালক থাকাকালে উইল বলে প্রাপ্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা মিরাস আদায়ের জন্য মামলা দায়ের করার অধিকার অর্জন করে। এর 11 বছর পর কি হয়? করিম সাবালক হয়। আইনত অনুসারে করিম মামলা দায়ের করার জন্য মাত্র 1 বছর সময় পায়। করিম এখানে সর্বোচ্চ আরো 2 বছর সময় পাবে। আরো কয় বছর সময় পাবে? টোটাল 3 বছর। এখানে হলো 11 বছর পর সাবালক হয়, হাতে আছে আরো 1 বছর, টোটাল 3 বছরের মধ্যে সময় পাবে। অর্থাৎ এই যে কথাটা, উনি 2 বছর সময় বাড়বে, ওটা 3 বছরের মধ্যে করতে পারবে। টোটাল উনি 3 বছর পাবে, হাতে তো 1 বছর আছেই, ওইটাও থাকবে। অর্থাৎ আইন আপনাকে আহ, ক্ষতি করবে না, বরঞ্চ লাভ করতেছে। দেখেন, করিম নাবালক থাকা অবস্থায় দখলচ্যুত হয় এবং সম্পত্তির দখল পুনরুদ্ধারে মামলা করার অধিকার অর্জন করে। এবং কি করিম 7 বছর নাবালক ছিল। সাবালক হওয়ার পর দৃশ্য প্রতিকার আইনের 9 ধারায় মামলা করা যায়। তাহলে কি বলতেছে? 3 বছরের মধ্যে মামলা দায়ের করা যায়। আমরা আর বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করার দরকার নাই, বিষয়গুলো ইজি একদম। আপনারা একটু দেখে নিবেন, একদম ইজি। আমরা পরের ক্লাসে আমাদের মেয়াদ গণনা 12 থেকে 25-এর ওই জায়গাতে আমরা আলোচনা করব। আশা করছি আপনাদের ক্লাসটি অনেক বেশি উপকৃত হবে। আপনারা যখন অবসর সময় পাবেন ক্লাসটা দেখবেন, বই পড়বেন, আর যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোনো একটা মেন্টরের আপনাদের আওতায় চলে যান। আসলে কারো না কারো হেল্প ছাড়া আসলে ভালো কিছু করা যায় না। যদিও অনেকেই বলবে যে আপনি পারবেন, এটা একাডেমিক পড়াশোনা নয়, এটা একটু কঠিন পড়াশোনা। অতএব এখানে আপনার গাইডলাইন লাগবে খুব ভালো করে। তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।